লেন্স কথা লাইফস্টাইলের অ্যাস্ট্রো মানে সব কিছুর সমাধান। ডিভোর্স নিয়ে সমস্যা, রিলেশনশিপ নিয়ে ব্রেকআপ, জীবনে নানান কিছু সমস্যা ভোগ করছেন, ডোন্ট ওয়ারি, লেন্স কথার অ্যাস্ট্রো আছে তো। চলুন আজকে আমার সঙ্গে। লেন্স কথা লাইফস্টাইলের অ্যাস্ট্রোতে পেয়ে গেছি অ্যাস্ট্রো সাত্তকীকে। খুব ভাল লাগছে। নমস্কার, খুব ভাল লাগছে তোমাকে আমরা পেয়ে গেছি। থ্যাংক ইউ। ভালো আছো তো? একদম ভালো আছি। আজকে কি নিয়ে যাচ্ছে? আজকে রিলেশনশিপ, ডিভোর্স খুব হচ্ছে এখন, সেটা কেন? প্রথম কথা, রিলেশনশিপ এই যে বিষয়টার, এটা যে প্ল্যানেট রিপ্রেজেন্ট করে সে হচ্ছে ভেনাস। ভেনাস যদি ভীষণভাবে পাওয়ারফুল থাকে কোনো জাতক জাতিকার জন্ম ছকে, এবং ভেনাস যদি ফিফথ হাউসের সঙ্গে যদি কোনোভাবে কানেকশন তৈরি করে, তাহলে সেই জাতক জাতিকা একাধিকবার প্রেমে পড়তে পারে। আচ্ছা। কিন্তু সেই প্রেমটা কতটা ভালো হবে নাকি খারাপ হবে তার জন্য, নাকি কিছুদিন যাওয়ার পরে সেই প্রেমটা তার জীবনে ব্রেক হতে পারে, এগুলোকে নির্দেশ করে, এগুলো রাহু নির্দেশ করে। আচ্ছা। এই রাহুর সঙ্গে যদি শুক্র কোনোভাবে মিশে যাওয়া মানে রাহুর সঙ্গে শুক্র যদি কোনোভাবে দৃষ্টি বিনিময়, নক্ষত্র বিনিময় বা কোনোভাবে কানেকশন তৈরি করে, তাহলে জানতে হবে তার সেই প্রেমটা ভালো প্রেম আর থাকলো না। আচ্ছা। অর্থাৎ সে কোনো ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়াতে পারে, বা সে যার সঙ্গে সম্পর্কে আছে, যাকে ভালোবাসে, নিজের মতন মনে করে, সে মানুষটা তাকে ছেড়ে চলেও যেতে পারে। আচ্ছা। বিষয়টা হচ্ছে এরকম। তো সম্পর্কে কখন ফাটল ধরে? যখন এই সম্পর্ককে যে গ্রহটা রিপ্রেজেন্ট করে ভেনাস, এই ভেনাস কোনোভাবে কোনো অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়, যেমন শনি, রাহু বা মঙ্গল দ্বারা পীড়িত হয়, তখনই জানতে হবে সেই সম্পর্কতে ভাঙন ধরতে পারে কোনো না কোনো একটা টাইমে। আচ্ছা। এগুলো সবার আগে মাথায় রাখা প্রয়োজন। আমি শুনেছি মাঙ্গলিক যারা হয় তাদের একাধিক সম্পর্ক, একাধিকবার ডিভোর্স, এটা কেন? মাঙ্গলিকের সঙ্গে একাধিকবার সম্পর্ক ভেঙে যাওয়া বা ডিভোর্স এরকম ব্যাপারটা নয়। মাঙ্গলিক হচ্ছে একটা যোগ। লগ্ন সাপেক্ষে 1, 4, 7, 8 আর 12, এই 5টা হাউসে যদি কোনোভাবে মঙ্গল থাকে, তাহলে তাকে বলা হয় মাঙ্গলিক যোগ। আচ্ছা। এখন যদি কোনো জাতক জাতিকার 7th হাউসের লর্ড নিজে মঙ্গল হয়, এবং সেই মঙ্গল সেই 7th হাউসে অকুপাইড থাকে, তাহলে তার কিন্তু বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা নেই। আচ্ছা। মাঙ্গলিক থাকলে, হ্যাঁ, মাঙ্গলিক বিষয়টা কি, মাঙ্গলিক কথাটাই একটা শুভ, যা কিছু মঙ্গলময়। অর্থাৎ কোনো জাতক জাতিকার জন্মছকে যদি মানে মাঙ্গলিক যোগ থাকে, তাহলে মাথায় রাখতে হবে সেই ছেলে বা মেয়ে চাকরি পেতে পারে। আচ্ছা। তার নিজের বাড়ি হতে পারে। আচ্ছা। তার জীবনে ভালো প্রভাব তো অবশ্যই আসতে পারে। আচ্ছা। কিন্তু মঙ্গল মানে কি, আমাদের মধ্যে এনার্জি ক্রিয়েট করে। মঙ্গল আমাদের রাগ জেদের মাত্রাকে বাড়িয়ে দেয়। এই মঙ্গল তার জন্মছকে মাঙ্গলিক যোগ তৈরি করার কারণে তার পারিবারিক জীবনে বিশেষ করে ঝামেলা, অশান্তি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু সে সম্মুখীন হতে পারে, এই সমস্ত সমস্যার সম্মুখীন সে হতে পারে। তো সবার আগে মাঙ্গলিক যদি কারোর জন্মছকে থাকে, তাহলে অবশ্যই জন্মছকটাকে ম্যাচ করিয়ে বিয়ে করা প্রয়োজন। আচ্ছা। যদি কোনো, এবারে অনেকের প্রশ্ন হতে পারে যে মাঙ্গলিক ছেলের জন্য মাঙ্গলিক মেয়ে, এভাবে তো খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমার প্রশ্ন ছিল একদমই। হ্যাঁ, জানতে হবে আমাদের নৈসর্গিক অশুভ গ্রহ হচ্ছে শনি, মঙ্গল, রাহু, কেতু, এরা হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ। এবারে যদি কোনো জাতক জাতিকার মানে ছেলের সাপোজ যদি 7ম স্থানে মঙ্গল থাকে, মাঙ্গলিক যোগ তৈরি করে, তাহলে মেয়ের ক্ষেত্রেও কিন্তু ওই 7th হাউসে মঙ্গল যদি নাও থাকে, যদি শনি, রাহু বা কেতু কোনো একটা প্ল্যানেট থাকে বা কোনো একটা প্ল্যানেটের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিয়ে হতে পারে দুজনের। আচ্ছা। এবং সেক্ষেত্রে এই মাঙ্গলিক দোষ কিন্তু খণ্ডন হতে পারে। মাঙ্গলিক তো কখনো কেটে যায় না। অনেকে বলে পুজো করান মাঙ্গলিকের জন্য পুজো করলে নাকি মাঙ্গলিক কেটে যায়। মাঙ্গলিক হচ্ছে একটা প্লেসমেন্ট, গ্রহের প্লেসমেন্ট। সেটা তোমার আমার বা ভগবানেরও ক্ষমতা নেই ওই একটা মানুষ জন্মানোর পরে কোনো একটা হাউসে মঙ্গল আছে, সেই মঙ্গলকে ওখানে থেকে কেটে বাদ দেওয়া।
তো এভাবে হয় না। হুম। মাঙ্গলিকের প্রতিকার হচ্ছে কি, জন্মছক মিলিয়ে বিয়ে দিতে হবে, আচ্ছা। তাহলে বিবাহিত জীবনটা স্টেবল হয়। আর অনেক ক্ষেত্রে মেয়েটা মাঙ্গলিক ছেলেটা মাঙ্গলিক না, হুম। সেটাও কি খুব এফেক্টেড হচ্ছে কোনো ওই তো বললাম, মাঙ্গলিক না থাকলেও যদি তার 7th হাউসে শনি মঙ্গল বা মঙ্গল যদি নাও থাকে, শনি রাহু কেতু যদি কোনোভাবে কানেকশন করে থাকে তাহলে চলবে, অসুবিধা নেই। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ডিভোর্স হয়ে যাচ্ছে আবার প্যাচআপ হচ্ছে, এটা কেন? ডিভোর্স হয়ে যাচ্ছে আবার প্যাচআপ হচ্ছে, এটা কেন হচ্ছে? 7th হাউসের জোর। 7th হাউস মানেই অপোজিট পার্সন, 7th হাউস মানেই বিবাহ। তো সেই 7th হাউস যদি পাওয়ারফুল থাকে, মানে যদি 7th হাউসের লর্ড সেই 7th হাউসেই বসে থাকে, তাহলে হাজার ঝামেলা অশান্তি হলেও কোনোদিন লিগালি সেপারেশন হবে না। আচ্ছা, ঠিক আছে। কিংবা যদি 7th হাউসকে যে রিপ্রেজেন্ট করে, এক কথায় বিবাহকে রিপ্রেজেন্ট করে কে, মানে কোন গ্রহ? শুক্র। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে দেখা যাচ্ছে যে শুক্র লগ্নে বসে আছে এবং লগ্নটা শুক্রের ক্ষেত্রে পজিটিভ প্লেসমেন্ট, তাহলে প্রচুর ঝামেলা অশান্তি হওয়ার পরেও তাদের মধ্যে কিন্তু সেপারেশন কোনোদিন হবে না। ঝামেলা অশান্তি হতেই পারে, থাকতেই পারে, কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে না। আচ্ছা, বিবাহ বিচ্ছেদ হবে না এক্ষেত্রে। আচ্ছা, বিবাহ টিকবে কি টিকবে না এগুলো দেখার জন্য অনেক কিছু বিষয় দেখতে হয়। তার মধ্যে দুটো বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 7th হাউস কতটা পাওয়ারফুল, বা 7th হাউসের লর্ড কতটা পাওয়ারফুল, এবং শুক্র কতটা পাওয়ারফুল। আর শুক্রের সঙ্গে লগ্নের বা চতুর্থের বা পঞ্চমের বা সপ্তমের কোনো কানেকশন হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে কোনোদিন বিবাহ বিচ্ছেদ হবে না। যদি এই গুলো থাকে, মানে শুক্র লগ্নে থাকে বা 7th হাউসে থাকে, তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ সহজে সম্ভব নয়। আচ্ছা, ক্যামেরার উপরে যারা দেখছেন তারা অনেক দুশ্চিন্তায় আছেন, ডিভোর্স হয়ে যাবে, শুনতেই পারলেন যে কি হতে চলেছে। 7th হাউস যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না, যতই ঝামেলা হোক ডিভোর্স কিন্তু হবে না। দর্শকের সাথে সাথে আমিও জানতে চাই যে ম্যাচ মেকিং কোন রাশির সাথে কোনটা হলে বিয়েটা ঠিকঠাক হতে পারে? প্রথম কথা, ম্যাচ মেকিং এর ক্ষেত্রে যেটা সব থেকে আগে দেখা প্রয়োজন, গণ। আচ্ছা, যেমন মানে নরগণের সঙ্গে রাক্ষসগণের কখনো চলে না। আচ্ছা, ছেলের গণ সবসময় মেয়ের গণের থেকে উচ্চ হতে হয়, তাহলে কিন্তু ভালো। সমরাশি চলে, যদি ধরে নাও কারোর মানে মেয়ের ক্ষেত্রে ধনুরাশি, ছেলের ক্ষেত্রেও ধনুরাশি, চলবে। কিন্তু সম নক্ষত্র মানে একই নক্ষত্র যদি দেখা যায়, ছেলের জন্ম নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, মেয়ের ক্ষেত্রেও জন্ম নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র, সেক্ষেত্রে খুব একটা ভালো না। আচ্ছা, রাশির মিল, রাশির যে মানে লর্ড, যেমন দেখলাম মেষ রাশি, মেষ রাশি থেকে তৃতীয় রাশি মানে মিথুন রাশি, মেষ থেকে তৃতীয় রাশি, দুটো রাশির মধ্যে মিল থাকবে, দুটো রাশির মধ্যে বিবাহ সম্ভব। কিন্তু সবসময় অ্যাভয়েড করা উচিত 2 আর 12, মানে যে রাশি ধরলাম, সাপোজ তুলা রাশি, তুলা রাশি থেকে বৃশ্চিক রাশি যদি কাউন্ট করি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 2 হচ্ছে, আর বৃশ্চিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ তুলাকে কাউন্ট করলে 12 হচ্ছে। 2 12, 2 মানে মারক আর 12 মানে বাধক, তো এই সম্পর্কতে বিবাহ হওয়া সম্ভব নয়। আচ্ছা, ঠিক আছে। এছাড়াও দেখা প্রয়োজন মানে রাশির অধিপতি, যেমন দেখলাম তুলা রাশি যদি কারোর হয় আর কারোর বৃশ্চিক রাশি হয়, তাহলে তুলা রাশির অধিপতিকে শুক্র আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, 2 আর 12 কানেকশন তো হলোই। আবার অন্য দিক থেকে দেখতে গেলে দুটো অ্যান্টি প্ল্যানেট মানে অপোজিট ভাইব্রেশন। আচ্ছা, নৈসর্গিক শুভ গ্রহ, নৈসর্গিক অশুভ গ্রহ, একেবারে চলবে না। কিন্তু অপর দিক থেকে দেখতে গেলে যদি আমি দেখি বৃশ্চিক রাশির সঙ্গে ধনু রাশি, সেখানে কিন্তু 2 আর 12 কানেকশন হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও বৃশ্চিকের অধিপতি মঙ্গল আর ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, তো মঙ্গল বৃহস্পতি সেম ভাইব্রেশন চলতে পারে, কিন্তু প্রচুর অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আচ্ছা, উচিত সবসময় এক রাশি থেকে তার তৃতীয় রাশিকে চুজ করা, তাহলে সম্পর্কটা ভালো হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, অনেকে বিয়ে করে, বিয়ে করার পর ধরো কারোর খুব ভালো চাকরি করছিল বিয়ের আগে, বিয়ের পর থেকে পুরো সমস্ত কিছু হয়ে গেল, চাকরিটা চলে গেল, সময় খারাপ, সেটা কি কারণে হয়? বলে যে মেয়েদের ভাগ্য আনে, সেটা কি কোনো কারণে এফেক্টেড হয় বা দুজনের ছক থেকে কিছু সমস্যা? এটা তো অবশ্যই স্বর্ণালী চক্র দেখতে হয়। আচ্ছা, স্বর্ণালী চক্র দেখতে হয়,
মানে ছেলের জন্ম নক্ষত্র মেয়ের জন্ম নক্ষত্র সাপেক্ষে অতিমিত্র হচ্ছে না বধ হচ্ছে, তো সেই সমস্ত নক্ষত্র দেখে তবেই ম্যাচ মেকিংটা কেন করি আমরা? এই জন্যই করা উচিত ম্যাচ মেকিং, যে একটা মানুষ অপর দিকের মানুষটার পক্ষে কতটা ভালো নাকি কতটা খারাপ, এগুলো দেখে এর জন্যই বিয়ে করা উচিত। তবে বিবাহের পরে কোনো মানুষের অবনতি এগুলো সম্পূর্ণ তার জন্মছকের উপর ভিত্তি করে সেগুলো বলা যায়। আচ্ছা, সাধারণত এরকম কোনোদিনই হয় না যে মানে কাউকে বিয়ে করার পরে অন্য ব্যক্তির ক্ষতি হচ্ছে, হাজবেন্ড ওয়াইফ দুজনের মধ্যে কারণ এরকম হয় না। এগুলো জন্মছক বলবে, ইন্ডিভিজুয়াল জন্মছক দেখা উচিত। মানে তোমার জন্মছকে যদি সেই কানেকশন থাকে যে তোমার কর্মক্ষেত্রে অবনতি ঘটতে পারে বা তোমার কর্মহানি হতে পারে, সেগুলো তোমার জন্য হবে। এমনটা নয় যে তোমার অপোজিট পার্সনের জন্য তোমার ক্ষতি হচ্ছে, এরকম পুরোপুরি হয় না। আচ্ছা, আর অনেক ক্ষেত্রেও আমরা সম্পর্কের কথায় যখন আসছি, মা আর মেয়ে ধরো একই রাশি কিন্তু প্রচন্ড সমস্যা, প্রচন্ড ঝামেলা হবেই। চতুর্থ স্থান, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম চতুর্থ স্থান। চতুর্থ স্থান মানে কি? মাকে বিচার করা হয়। চতুর্থ স্থান মানে গৃহ সুখ শান্তি, মায়ের সঙ্গে সম্পর্ক কতটা ভালো হবে। দেখতে হবে ওই জাতিকার চতুর্থ স্থানে কোনো না কোনোভাবে রাহু আছে বা চতুর্থ স্থান কোনোভাবে এফেক্টেড আছে তার জন্য, এবং চন্দ্র কোনো না কোনোভাবে ডিস্টার্ব আছে, কারণ চন্দ্র মানেই মা, চন্দ্র থেকে মাকে বিচার করা হয়। এর কারণে মা মেয়ে বা মা ছেলে মানে পারিবারিক একটা কলহ লেগেই থাকবে, এগুলো থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ডিভোর্স 2 দিনের মাথায় হয়ে যাচ্ছে, 3 দিনের মাথায় ধরে যাচ্ছে, সেটা কি কোনো গ্রহ নক্ষত্রের সমস্যা থেকে? অবশ্যই। প্রথমত তার 7th হাউস ডিস্টার্ব আছেই, দ্বিতীয়ত এই যে মানে একটা মানে হাজবেন্ড ডমিনেটিং হোক বা ওয়াইফ ডমিনেটিং হোক, এই যে ডমিনেটিং বিষয়টা কোথা থেকে আসছে? এগুলো মেন রবি থেকে ক্রিয়েট হয়। যদি মানে কোনো জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে রবি শনির দ্বারা এফেক্টেড হয় বা রবি নিচস্থ বা রবি যদি রাহুর সঙ্গে কোনোভাবে কনজাংশন করলো, তাহলে জানতে হবে দুজনের মধ্যে প্রচন্ড ইগোর লড়াই চলতে শুরু করে। আচ্ছা, কেউ কাউকে ছোট মনে করে না, বিষয়টা এরকম। মানে দুজনেই সমান মাত্রায় যখন হয়ে যাবে তখন তাদের মধ্যে একটা মানে ইগো ইস্যু হবে এবং সেখানে থেকে প্রচন্ড পরিমাণে ঝামেলা অশান্তি শুরু হয়, তারপরে দুটো মানুষ দুদিকে সরে যায়। বিষয় হচ্ছে এটা। সেটা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না? এগুলোকে ঠিক করার জন্য দেখো অনেক প্রবলেম এমনই আছে যেগুলোকে পার্মানেন্ট ঠিক করা যায় না। অনেক প্রবলেম, এমন কিছু প্রবলেম আছে মানুষের জীবনে যেগুলো একেবারে ঠিক হওয়ার বিষয় নয়, কিন্তু আমি বলবো না যে একেবারে ঠিক করা যায় না। বিবাহিত জীবনে যদি কোনো কারোর প্রবলেম থাকে, সেটাকে ঠিক করতে গেলে সবার আগে দেখতে হবে 7th হাউসটা কেমন পর্যায়ে আছে, 7th হাউসের লর্ড কেমন পর্যায়ে, সে কি উইক আছে না সে কি এফেক্টেড আছে, এগুলো আগে দেখা প্রয়োজন। যদি প্রচন্ড ঝামেলা অশান্তি হয় 7th হাউস রিলেটেড, তো 7th হাউসের যে লর্ড তাকে পাওয়ারফুল করতে হবে, বা ওই প্ল্যানেট যদি সেই জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ হয় তাহলে ওই প্ল্যানেট কার নক্ষত্রে আছে সেই নক্ষত্রাধিপতি গ্রহটাকেও পাওয়ারফুল করতে হয়, তাহলে অনেকটা রিলিফ পায় জাতক জাতিকা এই সমস্ত ঝামেলা অশান্তি থেকে। অনেক ক্ষেত্রে কাপলের মধ্যে দেখা যাচ্ছে একজনের সাড়ে চলছে, একজনের চলছে না। সাড়ে মানে আমরা জানি আমাদের অনেক সমস্যার মুখে করতে হয়, সেটার ক্ষেত্রে কতটা আমাদের মানে অপোজিট সাইডে যদি না থাকে সেটা কি অনেকটা হেল্প করে আমাদের? তো খুবই মানে সিম্পল একটা কোশ্চেন। সাড়ে যদি কারোর চলছে দুজনের মধ্যে, সাড়ে চলছে মানে সাড়ে বিশেষভাবে যেটা এফেক্টেড হয় মানুষের মন, মানে কোনো কিছু হোক বা না হোক তার মনের উপরে সব থেকে আগে প্রভাব ফেলে শনি, কারণ মন চন্দ্র থেকে বিচার করা হয়, আর শনি কি করে? দুঃখ দেয়। দুঃখ মানে কি? মানে দুঃখটা আমরা ভাবি কিন্তু শনির কাছে সেটা হার্ডওয়ার্ক। এক কথায় মানে সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, বিষয় হচ্ছে এটা। তো চন্দ্রের উপর দিয়ে যখন শনি পাস করছে কোনো জাতক জাতিকার, অবশ্যই সাড়ে চলছে, তো দুজনের মধ্যে, 2 পার্সনের মধ্যে যখন একজনের সাড়ে চলছে, তার অবশ্যই
দুজনের মধ্যে একটা ডিস্টেন্স বাড়বে, কারণ একজন তো অলরেডি কোনো না কোনো কিছু বিষয় নিয়ে অলওয়েজ একটা ডিপ্রেসড, তাই না? এবং তার কারণে তাদের সম্পর্কের মধ্যে একটা সমস্যা আসতে পারে এই সাড়ে সাথী চললে। তবে সাড়ে সাথীতে যেগুলো করা উচিত, সাড়ে সাথীতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরা উচিত। সাড়ে সাথীতে নিজের কাজের প্রতি সব থেকে বেশি মনোনিবেশ করা উচিত। এগুলো করলে কিন্তু শনিদেব তুষ্ট হন এবং এই সাড়ে সাথী চলে যাওয়ার সময় ওই জাতক জাতিকা জীবনের বিভিন্ন দিক থেকে বিশেষভাবে লাভবান হতে পারে। আচ্ছা, সাড়ে সাথীতে রাহু কতটা এফেক্ট করে রিলেশনশিপ বা ডিভোর্স যাদের হচ্ছে বা সিচুয়েশনে আছে? রাহু 80% এফেক্টেড করে রাহু। আচ্ছা, 80%, কারণ রাহুই তো ইলুশন তৈরি করে। একটা মানুষ বিয়ে করলো, বিয়ের পরে দুজনের মধ্যে প্রবল ঝামেলা অশান্তি শুরু হলো, 1 বছর 2 বছর পর তাদের দুজনের মধ্যে কেউ না কেউ একটা অন্য কোনো সম্পর্কে চলে গেল। এই টেন্ডেন্সিগুলো কে তৈরি করে? রাহু তৈরি করায়। আচ্ছা, রাহু আমাদের মধ্যে মায়া তৈরি করে, ইলুশন, মানে স্বপ্ন দেখায়, যে স্বপ্নগুলো না মানে অ্যাকচুয়ালি বাস্তব স্বপ্ন না, মানে বাস্তবে রূপান্তরিত কোনোদিনই হয় না। আচ্ছা, তার জন্য দেখবে যখন যদি কোনো ছেলে বা মেয়ের রাহুর দশা চলে, যদি কোনো সম্পর্কে যায়, সেই সম্পর্ক তার কিন্তু কোনোদিন স্টে করবে না। রাহুর দশার পরেই বৃহস্পতির দশা আসে। আচ্ছা, কারণ কি? বৃহস্পতি ধর্ম। রাহু যে অধর্মগুলো করে গেল, বৃহস্পতি তাকে বোঝাবে যে এটা ভুল ছিল। অর্থাৎ রাহুর দশা চললে, যদি মানে লাস্ট পার্ট চলে, যদি কোনো জাতক জাতিকা কোনো সম্পর্কে থাকে, বিশেষ করে যদি কোনো ছেলে মেয়ের লগ্ন সাপেক্ষে রাহু অ্যান্টি হয়, তাহলে তারা যে সম্পর্কে থাকুক না কেন, বৃহস্পতির দশা প্রবেশ করার আগে ওই সম্পর্ক কেটে যাবে। সুতরাং সম্পর্ক ভাঙার ক্ষেত্রে রাহুর ভূমিকা অনেকটাই। তবে রাহু যে শুধু খারাপ তা নয়। যদি রাহু বৃষ রাশিতে থাকে পজিটিভ প্লেসমেন্টে এবং লগ্ন সাপেক্ষে রাহু যদি ভালো মানে শুভ গ্রহ হয়, তাহলে সেই জাতক জাতিকা জীবনে অনেক উন্নতি করতে পারে, লাফিয়ে লাফিয়ে উন্নতি যাকে বলে। তারা মানে পাইলট হতে পারে, তারা এয়ার হোস্টেস নিয়ে পড়াশোনা করতে পারে। রাহুর ভূমিকা অনেকটাই, কিন্তু শুধুমাত্র একটা কোনো প্ল্যানেটকে দিয়ে কোনো কিছু বিচার সম্ভব নয়। রাহু শুক্র যখন মিশছে তখন শুক্র খারাপ হচ্ছে, রাহু বৃহস্পতি যখন মিশছে তখন খারাপ হচ্ছে। কিন্তু রাহু বৃহস্পতি যদি কোনো ভালো জায়গায় মানে তুঙ্গ অবস্থায় কানেকশন তৈরি করে, তাহলে তার আবার কেরিয়ার অনেক ভালো হতে পারে। কিন্তু হ্যাঁ, কেরিয়ার ভালো হলেও ন্যাচারালি যেটা করবে রাহু, এই ভুলভাল চিন্তা ভাবনা, মানুষের সঙ্গে মিসবিহেভ করা, সম্পর্কে ফাটল ধরানো, এগুলো করবেই করবে। সুতরাং সম্পর্ক ভাঙার পিছনে রাহুর ভূমিকা আছেই আছে। আচ্ছা, এটাই মানে সিমটমস আমরা বুঝতে পারবো। অবশ্যই। আচ্ছা, এর জন্যই তো বিয়ের আগে ম্যাচ মেকিং করা উচিত। আজকের দিনের 99% মানুষের রিলেশনশিপ নিয়ে প্রবলেম। একদমই তাই, আর এটা থেকেই তো ডিপ্রেশন আসছে। তার জন্য বেসিক্যালি আমি যেটা করি ম্যাচ মেকিং, এটা নিয়ে পরের ভিডিওতে আসবো। ম্যাচ মেকিং একটা মানে ব্রড ডিসকাশন, এখানে ওই 2 মিনিটের বিষয় নয়। ম্যাচ মেকিং এ অনেক কিছু দেখতে হয়। ছেলের রাশি কি, মেয়ের রাশি কি, ছেলের নক্ষত্র কি, জন্ম নক্ষত্র, মেয়ের জন্ম নক্ষত্র কি, ছেলের রাশি থেকে মেয়ের রাশি কত নম্বর হাউসে আছে, দুজনের ক্ষেত্রে 7th হাউস কোথায় আছে, দুজনের 4th হাউস কেমন, এত কিছু দেখে তবেই বিচার করা উচিত। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে এত কিছু দেখতে গেলে বিয়েটাই হয়তো সম্ভব নয়। হ্যাঁ, অনেক তো লাভ ম্যারেজও করে। তো তার জন্য যেটা সব থেকে আগে দেখা প্রয়োজন আছে, বিশেষ করে দুজনের গণ, গণ আর বর্ণ। আচ্ছা, সব সময় ছেলের গণ মেয়ের গণের থেকে উচ্চ হতে হয়, আর নরগণের সঙ্গে রাক্ষস গণটাকে একেবারে অ্যাভয়েড করতে হয়। আচ্ছা, আমার কাছে অনেক ফোন আসে যারা কিনা কোনো সম্পর্কে থাকে, তাদের গণটাও ঠিক মানে এরকম নরগণ বা রাক্ষস গণ। তারা আমাকে জিজ্ঞাসা করে আপনি কি সাজেশন দেবেন। আমি তো আর কিছু শাস্ত্রের বাইরে গিয়ে কিছু বলতে পারবো না। আমি তো তাকে বলেই দিই যে নরগণের সঙ্গে রাক্ষসগণের কোনোদিন প্যাচাপ হয় না। আজকে হয়তো ভালো সম্পর্ক আছে, আর আপনি জানতে এসছেন কি বিবাহের পরে কেমন কাটবে, তোমার যেটা প্রশ্ন, বিবাহের পরে কেমন সম্পর্ক। এখন তো প্রেম চলছে, বিয়ের পরে তখনই তো সম্পর্কটাতে গন্ডগোল শুরু হবে।
তো তার জন্য নরগণ আর রাক্ষসগণ সবার আগে অ্যাভয়েড করা উচিত। নরগণ রাক্ষসগণ দেখলে ওই জন্মছক মেলানোর কোনো প্রয়োজন নেই। প্রথমেই ওর অ্যান্সার পাওয়া গেল যে হবে না, এটা দেওয়া সম্ভব নয়, উচিত না। আমি একটুখানি এই সেগমেন্ট থেকে যদি একটু বাইরে যাই, অনেকে নেশা করে কিছুতেই ছাড়াতে পারে না, সেটা কেন হয়? কোন পজিশনে থাকলে গ্রহ নক্ষত্রের মধ্যে সেই সমস্যা? 6, 8 আর 12 এই তিনটে হাউসকে বলা হয় দুস্থান। 6th হাউসে যদি কেতু থাকে, মানে 6th হাউস যদি এফেক্টেড থাকে, তাহলে সেই ছেলে বা মেয়ে তারা কিন্তু নেশাগ্রস্ত হতে পারে। বিশেষ করে 6th হাউসে যদি কেতু বা শনি কেতু মার্চ করে যায়, সেখানে কানেকশন করে, তাহলে সে নেশাগ্রস্ত হয়ে পড়তে পারে এবং নেশার পিছনে ছুটতেই তার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, তাকে অনেকবার হোমে পাঠালেও সেখানে থেকে সে ফিরে এসে আবার নেশা করতে শুরু করবে। 6th হাউস যদি মানে এইভাবে পীড়িত থাকে কেতু এবং শনির দ্বারা, তাহলে এগুলো হতেই পারে জীবনে। আর যে এখন এত খুন হচ্ছে, রেপ হচ্ছে, এটা কোন পজিশনে গ্রহ নক্ষত্র থাকলে বা কেন মানে হচ্ছে, এটা আমি জানতে চাইছি। এগুলো মানসিক বিকৃতি। এগুলো মানসিক বিকৃতি মানে কি, মানে প্রথমত মানে এটার সাথে কি কোনোভাবে রাহু কেতু কানেক্টেড? কেতুর কানেকশন তো থাকবে। একটা মানুষকে ক্ষতি করতে গেলে তার সেই টেন্ডেন্সি, তার মধ্যে অনেক সাহস দরকার। অবশ্যই সেখানে মঙ্গলেরও ভূমিকা আছে, রাহু মঙ্গল কেতুর কানেকশন আছে। এগুলো না হলে তবেই না, মানে এই ধরনের সাহস, এগুলো তো বাজে বিষয়বস্তু না, খারাপ বিষয়বস্তু, একটা মানুষকে মানে ক্ষতি করা। তো এই সাহসগুলো তখনই হবে যখন মঙ্গল কোনো না কোনো অশুভ গ্রহের দ্বারা পীড়িত হবে, একেবারে ডিস্টার্ব থাকবে। মঙ্গল যদি শনি রাহু বা কেতুর সঙ্গে একেবারে ড্যামেজ থাকে, তখন এগুলো হতেই পারে। তখন সেই মানুষের মধ্যে এই সমস্ত মানে বিকৃতি মানসিকতা তৈরি হয় এবং তার থেকেই এগুলো হতে পারে। খুব ভালো লাগলো, সময়টা খুব কম, তুমি দর্শকদেরকে কি টিপস দেবে? আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, জ্যোতিষশাস্ত্রটা একটা শাস্ত্র। আজকে অনেকেই জ্যোতিষশাস্ত্রকে মানেন না। আমি বলবো আজকের দিনে অনেক মানুষ এই শাস্ত্রটাকে কলুষিত করছে, কিন্তু আদতে এই শাস্ত্রের মাহাত্ম্য অনেক। যদি আপনারা সঠিকভাবে জীবনে এগোতে চান, তাহলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করবেন আপনাদের জন্ম তারিখ, জন্মের সময়, জন্মের স্থান এগুলো নিয়ে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের সঠিক দিশা দেখতে পারবেন। খুব ভালো লাগলো, আজকেও তোমাকে আমরা পেলাম, এত কিছু আমরা জানতে পারলাম, দর্শকদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। আর এটা আমাদের লেন্স কটার তরফ থেকে তোমার জন্য। থ্যাংক ইউ। সময় বলছে এখানেই থামতে হবে। যাদের রিলেশনশিপ নিয়ে প্রবলেম ছিল, ব্রেকআপ ডিভোর্স নিয়ে অনেক সমস্যায় ভুগছিলেন, তাদের আশা করছি প্রবলেমটা কিছু হলেও সলভ করতে পেরেছি। আবারও ফিরবো নতুন এপিসোড নিয়ে। দেখতে থাকুন লেন্স কথা লাইফস্টাইলের অ্যাস্ট্রো। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।